এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। মোটামুটি আমি যেমনটি লিখেছি, তুমি যেখানে যাও, টেট, সিটেট, আপার প্রাইমারি, নেট, সেট, ঠিক আছে। এবার আমি একটা এসএলএসটি জুড়ে দিয়েছি বা লিখেছি। এখানে আমরা যারা আছি, আমি মোটামুটি অনেককেই চিনি, আমরা অনেকেই এসএলএসটির অ্যাসপিরেন্ট। তোমরা যারা আছো, আমার কাছেই পড়তো অনেকেই আছে। আমার একটাই বলার যে নেক্সট থার্ড এসএলএসটি হওয়ার আগে সিলেবাস চেঞ্জ হবে, এবং সিলেবাস যখন চেঞ্জ হবে তখন একটা ছোট্ট প্রিলিমিনারি টেস্ট আসবে, যেখানে আমাদের এই জেনারেল যে এডুকেশনের সাবজেক্ট সেইগুলো কিন্তু ইনক্লুড থাকবে, যেগুলো কিনা তোমরা সিটেটের সিডিপি এবং পেডাগজি এরিয়াতে দেখতে পাও, বা আপার প্রাইমারির সিডিপি এবং পেডাগজিক্যাল এরিয়াতে দেখতে পাও। সেই জন্যই এসএলএসটিটা জোড়া। এবার আমরা যেখানে আসি সেটা হচ্ছে, আজকে আমাদের মেন টপিক হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। কোনো কথা এইদিকে নয় ওইদিকে নয়, মূল বক্তব্য হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। আমি যদি বাংলায় বলতে চাই তাহলে বলবো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আদতে কি, খায় না মাথায় দেয়, কি করে, বা এই বিষয়টা আমাদের কি কাজে লাগে। আচ্ছা, এখন মোটামুটি যে সরকারি স্কুলগুলো, সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একেবারে হায়ার এডুকেশন পর্যন্ত, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি জায়গায় এই ইনক্লুসিভ এডুকেশনটা একেবারেই ম্যান্ডেটরি করা হয়েছে। কিন্তু মজার বিষয় যে এখনো এখানে কি হচ্ছে না, না বন্দনা, আই থিঙ্ক, হ্যাঁ, একটু প্লিজ করো, ভিডিওটা অফ করো, তোমার সবাই দেখতে পাচ্ছে। কিন্তু এখনো আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক নেই। স্টিল নাও কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই এই ইনক্লুসিভ এডুকেশন রান করানোর জন্য। কিন্তু কি করা যাবে, 1986 অর্থাৎ 1986 সালের যে এনপিই, তখন এনইপি বলতো না, তখন বলতো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, তখন থেকে এই ইনক্লুসিভ এডুকেশনটা ভারতবর্ষে মোটামুটি অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত, ঝর্ণা মিউট করো, কিন্তু এখনো পর্যন্ত কি হচ্ছে যে এটা কিন্তু সরকারিভাবে অ্যাপ্লাই করার কথা বলা হলেও, একটা সেকেন্ড আমাকে দাও তো, আসলে তোমাদের জন্য আমার না এই সবার থেকে আমার মাইক্রোফোন নিয়ে নিতে হচ্ছে, কারণ অনেকেই আছো যারা তোমরা মিউট করতেও পারো না। আমি আফটার ক্লাস আমি মাইক্রোফোন অন করব, তখন তোমরা তোমাদের ইয়েগুলো শেয়ার করো। দাঁড়াও, টার্ন অন মাইক্রোফোন। চলো চলো, তো সেখানে ছিলাম আমরা, কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই। তাই আস্তে আস্তে ঠিক হচ্ছে বিভিন্নভাবে। তো ইনক্লুসিভ এডুকেশন কি, দেখো, ইনক্লুসিভ এডুকেশন আমি একদম পাতি বাংলায় বলবো। দেখো, আমি একটা বইয়ের তলায় অনেককে রেখেছি, একটা বইয়ের তলায় আমি বলবো যে এক ছাদের তলায়, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বড়লোক, গরিব লোক এবং শারীরিক প্রতিবন্ধকতা, বুদ্ধিবৃত্তিকতা, ভাষাগত বেরিয়ার, সমস্ত কিছুকে সাইড কাটিয়ে বা সমস্ত কিছুকে সরিয়ে রেখে সবাইকে সমানভাবে দেখে বা রেখে এক ছাতার তলায় রাখা হয়, বা এক জায়গায় সমান দৃষ্টিভঙ্গিতে এক ক্লাসে যখন রাখা হয়। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন শুরু কেন করা হলো? তাহলে তো যারা ফিজিক্যালি এম্পায়ার্ড, যারা ডিসেবল, ঠিক আছে, এই বা যারা হ্যান্ডিক্যাপড, তিনটে শব্দ ব্যবহার করলাম, ফিজিক্যালি এম্পাওয়ার্ড, ডিসেবল অ্যান্ড হ্যান্ডিক্যাপ, বিকজ এই তিনটে শব্দ কিন্তু আলাদা আলাদা মানে বহন করে। আমি আজকেই পড়াবো সেই বিষয়টা। তাদের ক্ষেত্রে তো অসুবিধা হতে পারে। সরকার বা সরকারের আধিকারিকরা যখন এই পলিসিটা ডেভেলপমেন্ট করছে, এই বিষয়টা, তখন কিন্তু তারা একবারও ভাবেনি যে এখান থেকে অসুবিধা হতে পারে বা অসুবিধা হবে। তারা কি ভেবেছে বা কোন বিষয়টার উপরে ফোকাস করেছে? তারা যে বিষয়টার উপরে ফোকাস করেছে সেটা হচ্ছে যে এই যে আলটিমেট জায়গাটা,
সাপোজ আমি একটা আলাদা স্কুল বানিয়ে দিলাম, যেমন আমাদের পশ্চিমবঙ্গে এরকম বহু স্কুল আছে যেখানে কেবল ডিসেবল চাইল্ডরা, কেবল এম্পাওয়ার্ড চাইল্ডরা, তারাই কিন্তু সেখানে অ্যাডমিশন নেয়, তারাই থাকে। যেমন আমাদের কলকাতার ঠিক দক্ষিণেশ্বরের পাশেই বরানগরে এক জায়গায় আছে, আরো এটাই সরকারি স্কুল মোটামুটি প্রত্যেকটি জেলায় জেলায় একটা করে সরকারি স্কুল আছে ডিসেবিলিটির জন্য, এবং এর বাইরেও প্রচুর বেসরকারি স্কুল আছে, প্রচুর। কিন্তু সরকার দেখছে যে এদেরকে আলাদা করে দিলে এরা কোনোদিনই সমাজের মূল স্রোতে আসতে পারবে না। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কি, প্রশ্নটা আসে প্রায়শই, সেই জন্য এত কিছু বলা, যে প্রত্যেকটি স্টুডেন্টকে, যারা হয়তো তারা ডিসেবল ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবাইকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের মূল স্রোতে আনা। সাপোজ কেউ পড়াশোনায় খারাপ, তাকে যদি কেউ বলে এই তুই পড়াশোনায় খারাপ, তুই অন্য বেঞ্চিতে বসবি, এই তুই পড়াশোনায় খারাপ, তুই অন্য বেঞ্চিতে বসবি, তাহলে না সে ভিতর থেকেই লো ফিল করবে, এবং সে না, তার মনেও হবে না, তার মনে ইচ্ছাও জাগবে না যে সে পড়াশোনাটা করুক। কিন্তু সবাই যদি বলে তাকে যে আরে তাই কি হয়েছে, আমরা সবাই একসাথে পড়াশোনা করব, আমরা সবাই একসাথে লড়বো, তার মনের মধ্যেও না একটা নতুন করে আশা জাগবে যে একসাথে কিছু করার। তো এই যে একসাথে এক ছাতার তলায় সবাইকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশন, যেটা বর্তমানের এডুকেশন সিস্টেমে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমরা চলে এসেছি এই ইনক্লুসিভ এডুকেশন বলতে আর কি বোঝানো হচ্ছে, অর্থাৎ এর পুরো বিষয়টা যদি আমি আরেকটু এলাবোরেট করি। দেখো, প্রত্যেক শিশুর একটি মৌলিক মানবাধিকার আছে। সমাজে এমন অনেক শিশু রয়েছে বা রয়েছেন যারা শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত, সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণে অন্যদের থেকে কিছুটা আলাদা, অন্যদের থেকে কিছুটা আলাদা। তারা অতীতে এই ধরনের, আমরা দেখি যে অতীতে এই ধরনের শিশুদের সাধারণ বিদ্যালয়ে ভর্তি না করে তাদের একটি আলাদা বিশেষ বিদ্যালয় বা বিশেষ স্কুলে পাঠানো হতো। কিন্তু বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, বলা ভালো 2012-13 সালের পরে শিক্ষা ব্যবস্থা বিশ্বাস করে যে প্রত্যেক শিশুরই শেখার সক্ষমতা আছে বা প্রত্যেক শিশুই শেখার সক্ষমতা রাখে, যদি তাকে তার প্রয়োজন অনুযায়ী একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় এবং উপকরণ আর শিক্ষণ পদ্ধতি প্রদান করার কিন্তু খুবই প্রয়োজন। সাপোজ দেখা গেল কেউ ভিজুয়ালি চ্যালেঞ্জড, চোখে দেখে না, আমার কাছেই একটি মেয়ে পড়ে যে ভিজুয়ালি চ্যালেঞ্জ, পেইড ব্যাচে আছে, শুধু একটি না, দুজন আছে। তো আমি যদি তাকে কেবলমাত্র সুন্দর সুন্দর ছবি ডিসপ্লে করাই আর মুখ দিয়ে কোনো রকমে আউড়ে দিয়ে চলে গেলাম, তাহলে কিন্তু সেই ক্লাসটার কোনো মানে থাকছে না এই ধরনের লার্নারদের জন্য। তাহলে আমাকে কি করতে হবে, যে আমি আমার পিপিটি বা পিডিএফ এ সাব ব্যাংক যাই লিখি না কেন, আমার বোঝানোটা যেন ঠিকঠাক থাকে, সে যেন অডিওটা ঠিকঠাক ভাবে পায়, তাই না? সুতরাং সেই জন্য তোমরা একটু লক্ষ্য করে দেখবে, কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল টিচার বা স্পেশাল এডুকেশনের টিচার নিয়োগ করা হয়েছে। তাতে কতগুলো যেন একটা সিট, তার মধ্যে 200 না 250 জন মনে হয় পাশ করেছে, মানে প্রায় 2000 মতন সিট ছিল বোধহয়। সব থেকে মজার বিষয় যে এতদিন পশ্চিমবঙ্গে এই সাবজেক্টটাতে বা এই এরিয়াটাতে কেউ স্পেশাল বিএড, স্পেশাল এমএড, স্পেশাল ডিএলএড করার কথা ভাবেইনি। কেন ভাবেনি? কারণ এই প্রথম পশ্চিমবঙ্গে এদের রিক্রুটমেন্ট হলো, এতদিন কোনো রিক্রুটমেন্ট ছিল না।
তাহলে মানুষ ভাববে কেন, অ্যাসপিরেন্টরা ভাববে কেন, স্টুডেন্টরা ভাববে কেন? আউট অফ ইন্ডিয়া যাও, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাও, আউট অফ ইন্ডিয়া যাও, যেখানে যাও না কেন, স্পেশাল এডুকেশন এবং জেনারেল এডুকেশন, স্পেশাল ব্যাচেলর অফ এডুকেশন, স্পেশাল মাস্টার অফ এডুকেশন এবং জেনারেল ব্যাচেলর অফ এডুকেশন, জেনারেল মাস্টার অফ এডুকেশন, সবাইকে কিন্তু ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কেউ একটা স্পেশাল বিএড করলো, অর্থাৎ স্পেশাল বিএড মানে স্পেশাল চাইল্ডদের উপরে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড, স্পেশাল চাইল্ডদের উপর নিয়েই যে ডিএলএড, তারাও কিন্তু সমানভাবে নর্মাল স্কুলের জন্য, নর্মাল স্কুলে যে টেট সিটেট পরীক্ষা হয় সেখানে অংশগ্রহণ করতে পারে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ইন্ডিয়া, সব জায়গায়। কিন্তু একমাত্র এতদিন ওয়েস্ট বেঙ্গলে সেই নিয়মটা ছিল না, এবং স্টিল এখনো নেই, এদের জন্য আলাদা পরীক্ষা হয়েছে সেই জন্য, এবং প্রথম এদেরকে সুযোগ দেওয়া হয়েছে, যার জন্য ক্যান্ডিডেটই তো নেই, পাশ করবে কতজন? সরকারিভাবে একমাত্র সারা পশ্চিমবঙ্গে এক জায়গায় করানো হয়, সেটা ওই বরানগরের ওই সেন্টারটা, যেটা বললাম একটুখানি আগে, যে সেন্টারের কথা। তো যাই হোক, এই সব ধারণা থেকেই কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্ম হয়েছে। এবার দেখা গেল একটা স্কুলে সরকার থেকে বলে দিয়েছে যে শারীরিক প্রতিবন্ধী, ধনী দরিদ্র, ছেলে মেয়ে, ভাষা ইংলিশ হিন্দি মারাঠি যাই হোক না কেন, হিন্দু মুসলিম যা যেখানে জাতপাত নির্বিশেষে ভর্তি নিতে হবে। অথরিটি ভর্তি নিয়ে নিল একটা স্কুলে। এবার এদেরকে ঠিকঠাক ভাবে পড়ানোর জন্য ঠিকঠাক টিচার নেই, তার জন্য কি দরকার? ঠিকঠাক টিচার দরকার, ঠিকঠাক টিচিং মেথড দরকার। আমি একটা সাধারণ ছেলেকে যে মেথডে পড়াবো, আমি একটা অটিস্টিক ছেলেকে সেই মেথডে পড়াবো না, আমি একটা ডাউন সিনড্রোম বাচ্চাকে সেই মেথডে পড়াবো না। প্রত্যেকটি নলেজ ডেলিভার্ডের কিন্তু আলাদা আলাদা মেথড রয়েছে, রাইট? হোয়াট ইজ অটিজম, হোয়াট ইজ ডাউন সিনড্রোম, হোয়াট ইজ ভিজুয়াল এম্পাওয়ারমেন্ট, হিয়ারিং এম্পাওয়ারমেন্ট, সবগুলোতে আমরা আসবো। তো এই ইনক্লুসিভ এডুকেশন এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু, প্রতিবন্ধী হোক বা অপ্রতিবন্ধী হোক, ধনী হোক বা দরিদ্র হোক, ছেলে হোক বা মেয়ে হোক, বিভিন্ন ভাষা হোক, ধর্ম, সংস্কৃতি, সামাজিক পটভূমির শিক্ষার্থীরা একই বিদ্যালয়ে, একই ক্লাসরুমে একসঙ্গে শিক্ষা গ্রহণ করছে বা করবে। কারোর বাবা কোটিপতি, তার পাশে যে ছেলেটা বসে থাকবে তার বাবা ভ্যান চালায় বা সবজি বিক্রি করে। ঠিক এই পরিবেশটাই কিন্তু গভর্নমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল, যে কাউকেই কিন্তু পিছিয়ে রাখা যাবে না, কারণ সবার শেষে কথা বলে কি না মেধা, আইকিউ, রাইট? দেখো এখানে কোন শিক্ষার্থীকে তার পার্থক্যের জন্য কিন্তু আলাদা করা হয় না, বরং তার পার্থক্যকে সম্মান জানিয়ে তার প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়। আপত্তি আমার এইখানে, তার প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়। আমি তোমাদেরকে বুক ফুলিয়ে বলছি, এবং মেটেরিয়ালসে আমি লিখে দিয়েছি, কেন বলো তো? কারণ এখান থেকেই এইগুলো প্রশ্নের পত্রে তোমরা পাবে, সেই জন্য আমাকে লিখতে হয়েছে। কিন্তু স্টিল 2026 28 জুন আমি দাঁড়িয়ে বলছি যে এখনো পশ্চিমবঙ্গের 95% এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটা প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, এই প্রয়োজন অনুযায়ী শিক্ষাটা প্রদান করা হয় না। কেন হয় না? তাহলে কি টিচাররা ট্রেন্ড নয়? না, এখন বর্তমানে টিচাররা কিন্তু ওয়েল ট্রেন্ড। এখন বর্তমানে যারা পড়াচ্ছেন, আচ্ছা আমার নেটওয়ার্ক প্রবলেম কি হচ্ছে সবার ক্ষেত্রে কি প্রযোজ্য? আমাকে কেউ একটা জানাও তো মেসেজ করে, একটু মেসেজ করো বাবা। আমার তো নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কথা না, বেশ ঠিকই আছে, চলো। আমার নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না, তোমার যার প্রবলেম হচ্ছে তুমি
একবার লেফট নিয়ে জয়েন করো, ঠিক আছে? তো সেখানে ছিলাম আমরা, কোথায় ছিলাম এটাই হয় সমস্যা, ভুলে যায়। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনো 95% এডুকেশনাল ইনস্টিটিউশনে কি হচ্ছে না, না এখনো ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক নেই। কিসের ইনফ্রাস্ট্রাকচার? এই ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করার জন্য পরিকাঠামোই ঠিক নেই, তা কোত্থেকে প্রোভাইড করবে? টিচাররা যথেষ্ট ট্রেন্ড, টিচাররা যথেষ্ট নলেজেবল, কিন্তু দিনের শেষে একটা টাইমে গিয়ে অথরিটির জন্য টিচারদের হাত পা বাঁধা থাকে। এই আমাকে দিয়েই দেখো না, আমি যখন ক্লাসরুমে এখন না আমি আমার ইচ্ছা মতন আমার এখানে সুন্দর করে পিপিটি টিপিটি বানিয়ে আমি প্রেজেন্ট করতে বসলাম, কিন্তু ক্লাসরুমে একটা জায়গায় এডুকেশনাল ইনস্টিটিউশনে যখন যাচ্ছি, সেখানে না আছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক, না আছে কিছু, সেখানে ইচ্ছা থাকলেও তুমি স্মার্টলি তোমার নলেজটাকে ডেলিভার করতে পারবে না, রাইট? এবার চলে আসছি কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা। ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন কি? মূল যে দর্শন সেটা হচ্ছে কি, সব শিশু একসাথে শিখবে, সব শিশু একসাথে বেড়ে উঠবে এবং প্রত্যেকের ব্যক্তিগত বৈচিত্র্যকে সম্মান করা হবে। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন কি? সব শিশু একসাথে শিখবে, প্রত্যেকটি শিশু একসাথে বেড়ে উঠবে এবং প্রত্যেকের ব্যক্তিগত বৈচিত্র্যকে সম্মান করা হবে। এখানে বিদ্যালয়কে পরিবর্তন করা হয়, শিশুকে নয়। এই পাঁচ লাইনটা একটু মাথায় রেখো। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে বিদ্যালয় পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো শিশু, এই শিশুটা এই বিদ্যালয়ের জন্য পারফেক্ট নয়, চলো অন্য বিদ্যালয়ে পাঠাও, এটা কিন্তু শিশু পরিবর্তন করা যাবে না। এখান থেকে ভীষণ ভাবে প্রশ্ন আসে, এই লাইনটা দিয়ে একদম ভীষণ ভাবে প্রশ্ন আসে, ভীষণ। লাস্ট 24 তারিখে যে এনটিএ নেটটা ছিল, সেই এনটিএ নেটেও এই লাইনটা থেকেই প্রশ্ন আসছে, 24শে জুন। দেখো, যদি কোনো শিশুর শেখার অসুবিধা থাকে, সাপোজ আমার কথা দিয়ে ধরি, ধরো আমি সাপোজ ধরলাম যে আমি ভালো করে শুনতে পাই না, জাস্ট ধরে নিলাম, আমি তো এখানে কাউকে এসব এক্সাম্পল দিতে পারবো না, বা রাম ভালো করে শুনতে পায় না, শুনতে পায় না কি, সে টোটালি শুনতে পায় না, তাহলে কি স্কুল অথরিটি বলবে যে রাম তুমি শুনতে পাও না, তুমি কাল থেকে স্কুলে আসবে না? নো। এটা আজ থেকে 20 বছর, যখন আমরা হয়তো অনেক ছোট ছিলাম বা সবেমাত্র জন্মেছি, তখন হয়তো বলতো, বাট স্টিল এখন কিন্তু আর এই সমস্ত বলা যাবে না, বললে যে বলবে সে অথরিটির যে হেড, তাকে সাসপেন্ড করে দেবে। অর্থাৎ যে কোনো শিশুর শেখার অসুবিধা থাকতে পারে, কিন্তু শিশুকে বাদ দেওয়া যাবে না। আমাদের এখানে বিশ্বভারতীর এডুকেশন ডিপার্টমেন্টের কেউ আছে কিনা আমি জানি না, থাকলে আমাকে একটু নক করো। আমাদের ডিপার্টমেন্টে 2023-25 সেশনে একটি ছেলে বিএড করেছে, ছেলেটির নাম আমি বলছি না, ছেলেটি টোটালি অটিস্টিক, টোটালি অটিস্টিক। অর্থাৎ অটিজম কি, প্রচন্ডভাবে স্লো লার্নার, একটা জিনিস সহজে বুঝতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তো তারপরেও ডিপার্টমেন্ট কিন্তু তাকে বলছে না বা কখনোই বলবে না যে ইউ আর নট এলিজেবল। সে চান্স পেয়েছে, সে ভর্তি হয়েছে এবং তাকে পড়াতে হয়েছে টিচারদের, তাকে পাশও করাতে হয়েছে টিচারদের। অর্থাৎ কোনো শিশুকে কিন্তু কোনো শারীরিক অসুবিধার জন্য বাদ দেওয়া যাবে না, বরং বিদ্যালয় তার পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন এবং পরিবেশকে শিশুর উপযোগী করে তুলবে। বরং একটি বিদ্যালয়
তার পাঠ্যক্রম, তার শিক্ষণ পদ্ধতি, তার মূল্যায়ন সেই এবং পরিবেশ সেই শিশুটির উপযোগী করে তুলবে। এখানেও আমার প্রশ্ন যে এই উপযোগী কিন্তু এখনো সেইভাবে করে তোলা হয় না। বলতে পারো সরকারের গাফিলতি, ফান্ডিং দেয় না। ফান্ডিং না পেলে কি করে করবে? আর ফান্ডিং পেলেও এ নেতা ও নেতা, ঠিক আছে, এ খেয়ে ফেলছে, ওকে দিতে হচ্ছে, তাকে ভাগ দিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদিতে শেষমেশ আর ঠিকঠাক করে হয়ে উঠছে। এবার চলে আসছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা। ফর্মালি এতক্ষণ তো আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা মোটামুটি বুঝেছো, আমি এইটুকুনি বিশ্বাস রাখছি। এবার একটু ফর্মালি তোমরা সংজ্ঞাটা দেখে নাও। ইউনেস্কো কি বলছে? ইউনেস্কো বলছে যে ইনক্লুসিভ এডুকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে বিদ্যমান সকল বাধা দূর করে প্রত্যেককে সমান সুযোগ প্রদান করা হবে। অন্যদিকে আরপিডব্লিউ অ্যাক্ট 2016 এরা কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু একই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে এবং তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা হবে। এই যে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু মাথায় রেখো। এটা কিন্তু কেবল আরপিডব্লিউডি অ্যাক্টই বলেছে। এটা কিন্তু তুমি ইউনেস্কোতেও পাবে না, এটা কিন্তু তুমি এনইপি 2020তেও পাবে না, এটা কিন্তু তুমি এনসিএফ 2023তেও পাবে না। এবং এই যে লাইনটা, এই লাইনটা থেকে প্রায়শই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকে। এবার চলে আসছি এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতি কি কি। কিছু প্রিন্সিপাল তো থাকবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইকুইটি, অর্থাৎ সমতা। ইকুইটি বা সমতা বলতে কি বোঝানো হয়? সমতা মানে সবাইকে একই জিনিস দেওয়া নয়। তাহলে কি? আমরা ঝটপট ইকুইটি মানে আমরা মনে করি সবাইরে একটা, আমি 5 টাকা পেয়েছি, আমার সামনে 5 জন রয়েছে, চলো 1 টাকা 1 টাকা করে ভাগ করে নিই। না না, এটা কিন্তু আমাদের ইকুইটির ডেফিনেশন নয়। তাহলে কি? বরং যার যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই প্রদান করা। সাপোজ কেউ 5 টাকা কুড়িয়ে পেলো বা 5 টাকা পেলো, তার সামনে 5 জন রয়েছে, একজনের প্রয়োজন নেই, একজনের ভীষণ প্রয়োজন, তার বাবার খুব অসুখ, একজন পড়াশোনা করতে পারছে না, আর একজন বাড়িতে খাবার কিনে নিয়ে যেতে হবে, খাবার নেই। তাহলে যার ভীষণ প্রয়োজন তাকে 3 টাকা দেওয়া উচিত, যার বাড়িতে খাবার নেই তাকে 1 টাকা দেওয়া উচিত, আর যে পড়াশোনা করতে পারছে না তাকে 1 টাকা দেওয়া উচিত। অর্থাৎ যার যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই প্রদান করতে হবে। এটাকেই আমরা বলছি সমতা বা ইকুইটি। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি সমতা বা ইকুইটি মানে সবাইকে একটা জিনিস সমান ভাগে ভাগ করতে হবে। না, আমরা আরো একটা উদাহরণ দেব। সাপোজ একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ব্রেল বই দেওয়া হয়। ব্রেল একটা একটা বুকস, যারা এখানে আছো তোমরা জানো, যারা জানো তারা জানো। ওই বইটাতে কি অক্ষরগুলোর জায়গায় এরকম ফুটো 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 করা থাকে, তারা টাচ করে বুঝতে পারে যে কি অক্ষরগুলো লেখা রয়েছে। আমরা যেমন দেখে বুঝতে পারি, ওরা তেমন টাচ করে বুঝতে পারে। তা এই যে ব্রেল বই, এটা তৈরি করতে অনেক খরচ হয়, মানে এমনি নর্মাল বুকের থেকে 4-5 ডবল বেশি টাকা খরচা হয়। তা এটা তো সবাইকে প্রদান করা হবে না, তোমাকে আমাকে প্রদান করলে আমরা বুঝতেও পারবো না। কারণ তুমি দেখবে সাদা কাগজ, কিছুই তো নেই, সাদা কাগজ কিছুই তো নেই, কিন্তু ওর মধ্যে কিন্তু ইনপুট দেওয়া আছে এবং ওটা তারাই বুঝবে, আমরা বুঝবো না। এবং তার জন্য ট্রেনিংও করানো হয় তাদেরকে, রাইট? এবার চলে আসছি সমান অংশগ্রহণ বা পার্টিসিপেশন। অর্থাৎ প্রত্যেক শিশু শ্রেণীকক্ষ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রত্যেক শিশুই কিন্তু শ্রেণীকক্ষ, খেলাধুলো
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করবে। এবার চলে আসছি রেসপেক্ট ফর ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের প্রতি সম্মান। এখানে আমরা কি বুঝছি? প্রত্যেক মানুষ কিন্তু আলাদা। এখন কারো শেখার গতি বেশি, কেউ চট করে ধরে নিতে পারে, কারো শেখার গতি কম, কাউকে একটা জিনিস একটু বেশি সেখানে সময় দিতে হয়, তারপর সে বুঝতে পারে। ইনক্লুসিভ এডুকেশন মানে কি? এই যে পার্থক্যটা, এই পার্থক্যকে কিন্তু আমরা সবাই সম্মান করব, এটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের অন্যতম লক্ষ্য। আমি একটা এক্সাম্পল দেবো। আমি যখন মাস্টার ডিগ্রি করি, আমি একটা মেসে থাকতাম। তো আমি এবং আমার রুমমেট, তো মাস্টার ডিগ্রি যখন করি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তো পরীক্ষা খুব ভালো কথা, নোট মুখস্থ করছি। তখন ফার্স্ট সেমিস্টার, তখনও ঠিক নোট একা গিয়ে লিখে আসবো সেই কনফিডেন্ট পাওয়ারটা আসে। তো আমার মুখস্থ বিদ্যা বরাবরই খুব কম, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, মুখস্থ করতে হবে। সবাই মুখস্থ করছে মানে আমাকে মুখস্থ করতে হবে। তো দেখলাম আমার একটা নোট মুখস্থ করতে অনেক সময় লাগছে, মানে মুখস্থ একদম ওই রোড লার্নিং যেটাকে বলি, যেটাকে আমরা মেমোরি লার্নিং বলি বা মেমোরি আন্ডারস্ট্যান্ডিং বলি, মেমোরি। তো এই যে রোড লার্নিংটা অনেকের আসে না। আবার আমার যে রুমমেট ছিল, সে দেখতাম চটপট করে মুখস্থ করে ফেলছে। অর্থাৎ অনেকের দেখবে মুখস্থ বিদ্যা খুব ভালো, তাকে তুমি যতই বুঝাও না কেন সে কিন্তু বুঝবে না, সে বলবে আমি মুখস্থ করে নেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সুতরাং আবার অনেকে খুব ভালো বুঝতে পারে, ট্যাকটিক্যালি ধরতে পারে, তাদের কিন্তু আবার রোড লার্নিং পাওয়ারটা নেই। যদিও বা রোড লার্নিং পাওয়ারটা না থাকাটা খুব ভালো, কারণ রোড লার্নিং বা মুখস্থ বিদ্যা কোনোদিন মনে থাকে না। ওই কর্ণের বিদ্যার মতন, ওই আলটিমেট সময় গিয়ে মানুষ ভুলে যায় প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। এখানে কেউ বলতে পারবে না যে আমি 2 বছর আগে একটা জিনিস একদম মুখস্থ করেছিলাম, আমার আজও মনে আছে বরকর। কিন্তু এখানে সবাই বলতে পারবে যে 2 বছর আগে কি, আরো 5 বছর আগে আমি একটা জিনিস খুব সুন্দর করে বুঝেছিলাম, সেটা আমার এখনো মনে আছে। তো এটাই কিন্তু এই রোড লার্নিং এবং বুঝে পড়ার মধ্যে, বা মুখস্থ এবং বুঝে পড়ার মধ্যে পার্থক্য। তো একটা মানুষের বা মানুষ পরপর স্টুডেন্টরা থাকলে, লার্নাররা থাকলে কি হয়, তাদের বিভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্য, রাইট? কারো শেখার গতি বেশি, কারো শেখার গতি কম। আর যারা অটিস্টিক, তাদের শেখার গতি ভীষণ কম, কিন্তু সবাইকেই কিন্তু সমানভাবে সম্মান করতে হবে, সমানভাবে গুরুত্ব দিতে হবে। নেক্সট চলে আসছি নন ডিসক্রিমিনেশন বা বৈষম্যহীনতা। কোন শিশুকে প্রতিবন্ধকতা, ধর্ম, জাতি, লিঙ্গ বা ভাষার কারণে আলাদা করা যাবে না। তুমি যাও চলে যে কোনো আউট অফ ওয়েস্ট বেঙ্গল, যে কোনো টাইপস অফ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, আমি এটা তোমাদের পড়াচ্ছি বটে, কিন্তু আমিও একটা সেন্ট্রাল ইনস্টিটিউটে এখন বর্তমানে কাজ মানে পড়ছি আর কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ, NIRDPR। তো তুমি সেখানে যাও, দিনের শেষে এইগুলো আমরা বলি, আমাদের লিখতে ভাল লাগে, পড়তে ভাল লাগে, বলতে ভাল লাগে, বোঝাতেও ভাল লাগে, কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাবে তখন দেখবে তাই তো হচ্ছে না। তখন তোমাকে পার্টিকুলার 2টো ল্যাঙ্গুয়েজ বেছে নেওয়ার জন্য বলবে, হিন্দি অ্যান্ড ইংলিশ, তোমার কথা বলার থেকে শুরু করে লেখা সবকিছুতেই। বাট স্টিল আমরা ইনক্লুসিভ এডুকেশন পড়ছি, আমাদের ফর্মালি যেটা ড্রাফট দিয়েছে সরকার, সেই ড্রাফট অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। কি বলা হচ্ছে, যে কোনো শিশুকে বা কোনো চাইল্ডকে বা কোনো লার্নারকে তার প্রতিবন্ধকতা, তার ধর্ম, তার জাতি, তার ভাষার কারণে কিন্তু আলাদা করা যাবে না। সাপোজ তুমি কোনো জায়গায় পড়াতে গেছো, সেখানে কেউ একজন নেপালি ভাষার কথা বলছে, তুমি বলতে পারো না এই তুমি নেপালি ভাষায় কথা বলছো, আমি বুঝতে পারছি না, তুমি চুপ করে থাকো, এটা তুমি বলতে পারবে না, কারণ এটা
নীতি এবং নিয়ম বিরুদ্ধ। হ্যাঁ, তুমি বলতে পারো যে তুমি যখন পরীক্ষা দেবে তোমার লেখার মিডিয়াম যেন বাংলা অর ইংলিশ অর হিন্দি হয়, এটা তবুও বলা যায়, তবুও এটাও কিন্তু নিয়ম বিরুদ্ধ, কিন্তু তবুও বলা যায়, তবুও কিন্তু এটাও নিয়ম বিরুদ্ধ। যদি পরীক্ষায় এসে আবার চট করে টিক দিয়ে দিও না, মানে শুদ্ধ করে দিও না। নেক্সট চলে আসছি ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট। অর্থাৎ দেখো, বিদ্যালয়ে এমন পরিবেশ থাকতে হবে যাতে সকল শিশু সহজে চলাফেরা করতে পারে, যেমন র্যাম্প, লিফট, ব্রেইলি সাইন, হুইল চেয়ার ফ্যাসিলিটি। কিন্তু কোন বিদ্যালয় আছে আমাকে বলতে পারবে এখানে যে সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এমন কোনো জায়গা আছে যেখানে এইগুলো আছে? পাবে না খুঁজে। এবার চলে এসেছি ইনক্লুশনের প্রধান বৈশিষ্ট্য। তাহলে ইনক্লুসিভ স্কুলে কোন কোন জিনিসগুলো দরকার? ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সকল শিক্ষার্থীকে একসাথে পড়াশোনা করানো হবে, শিক্ষার্থীরা একসাথে কাজ করবে, ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করা হবে, বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি, আলাদা আলাদা বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে, শিশুর দুর্বলতার পরিবর্তে তার শক্তি, প্রত্যেকটি শিশুর একটা জায়গায় দুর্বল হলে আর একটা জায়গায় কিন্তু সে অনেক বেশি শক্তিশালী। কেউ যদি চোখে না দেখে, দেখবে তার কান কি মারাত্মক তীক্ষ্ণ, লক্ষ্য করে দেখো। কেউ যদি চোখে না দেখে, লক্ষ্য করে দেখো তার কান কি মারাত্মক তীক্ষ্ণ। অর্থাৎ একটা অর্গান যদি কোনো কারণে সমস্যা হয়, তার অন্যান্য অর্গানগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। শিক্ষককে শিশুর দুর্বলতার পরিবর্তে তার সেই শক্তির উপরে গুরুত্ব দিতে হবে। সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে এবং প্রত্যেক শিশুর জন্য উপযুক্ত মূল্যায়ন করা খুব প্রয়োজন। প্রত্যেক শিশুর জন্য, সাপোজ একটা শিশু যে ভিজুয়ালি এম্পাওয়ার, সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, সহমর্মিতাটা কি? আচ্ছা, বলছি, সাপোজ একটা শিশু যে খুব ভালো পরীক্ষা দিয়েছে, তুমি খাতা চেক করছো যে কিনা ভিজুয়ালি এম্পাওয়ার, তো যে ভিজুয়ালি এম্পাওয়ার সে সবসময় রাইটার নিয়ে পরীক্ষা দেবে মোটামুটি। তো খাতা চেক করতে করতে তোমার মনে হচ্ছে এ তো ক্লাসে ঠিকঠাক পারফর্ম করে না, এ মনে হয় রাইটারই সব লিখে দিয়েছে, কিছু লিখিনি। সুতরাং তুমি ঘচঘচ করে কেটে দিলে, বা সে যতটা নাম্বার পাওয়ার কথা ততটা নাম্বার তাকে তুমি দিলে না, এটা কিন্তু প্রয়োজন নেই। এটা প্রয়োজন নয়, এটা একেবারেই নৈব করা যাবে না। আচ্ছা, তুমি কি একটা বলছিলে মিলি? সহমর্মিতা। আচ্ছা, এমপ্যাথি শব্দটার নাম আমরা প্রত্যেকেই শুনেছি আশা করি। এমপ্যাথি, সিম্প্যাথি নয় কিন্তু, এমপ্যাথি। এই এমপ্যাথির বাংলা হচ্ছে সহমর্মিতা। আসলে মুশকিলটা কি বলতো, আমরা না কোথাও গিয়ে একটা বাংলার শব্দগুলোর সঙ্গে না পরিচিত হতে ভুলে গেছি। আমি এমপ্যাথি বললে তোমরা সবাই বুঝতে পারবে, কিন্তু সহমর্মিতা বললে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কি বলতো, অন্যের জায়গায় দাঁড়িয়ে তার আবেগ, তার অনুভূতি, তার কষ্ট, তার সেগুলোকে বোঝা। অন্যের জায়গায়, সাপোজ কারোর বাড়িতে সমস্যা হয়েছে, আমি দূর থেকে বলছি আহারে, কিন্তু কারোর বাড়িতে সমস্যা হয়েছে, ভাবতে হবে যে এটা যদি আমি যদি ওই ছেলেটির জায়গায় বা মেয়েটির জায়গায় থাকতাম তাহলে আজকে আমার সাথে কি হতো। এই যে ফিলিংসটা, তার জায়গায় দাঁড়িয়ে তার প্রবলেমটা বোঝা, সেটাকে আমরা বলছি এমপ্যাথি, যার বাংলা হচ্ছে সহমর্মিতা। এবার চলে এসেছি ইনক্লুশনের মূল ধারণা। দেখো, এই যে জায়গাটা, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন, এই ইনক্লুসিভ এডুকেশনের মূল ভিত্তি কি বলতো?
মূল ভিত্তি হচ্ছে ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইকুইটি, পার্টিসিপেশন অ্যান্ড রেসপেক্ট। ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইকুইটি, পার্টিসিপেশন, রেসপেক্ট অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোলাবোরেশন। আরো আছে অবভিয়াসলি অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাকসেপ্টেন্স। তা আমরা সকলেই জানি যে ডাইভার্সিটি অর্থাৎ পুরো বিষয়টাকে কিন্তু তোমাকে বিস্তীর্ণভাবে কাজ করতে হবে। ইকুয়ালিটি দরকার, ইকুইটিও দরকার, ইকুয়ালিটির সঙ্গে সঙ্গে ইকুইটিও ভীষণভাবে দরকার। প্রত্যেকটি ক্ষেত্রে পার্টিসিপেশন দরকার, সেই সঙ্গে সঙ্গে রেসপেক্টটাও খুব গুরুত্বপূর্ণ। কেউ কিছুই বোঝে না ডাউন সিনড্রোম, যারা ডাউন সিনড্রোম বেবি কেউ যদি জানো সেই প্রসঙ্গে তাহলে জানবে যে এরা এদেরকে মেন্টালি রিটার্ড বলা হয়, অর্থাৎ তাদের আইকিউ পাওয়ার একেবারেই বিলোতে বিলং করে এবং ইভেন ডাউন সিনড্রোম বেবিরা তাদের টয়লেট পটি পেলেও তারা বলতে পারে না টয়লেট পটি পেয়েছে, ঠিক আছে, খিদে লাগলেও তারা বলতে পারে না খিদে লেগেছে, এবং খাওয়ার সময় এটা বোঝে না যে কতটা খেতে হবে, তারা খেয়েই চলে, ঠিক আছে। কিন্তু তাদের মানে তাদের দেখলে কিন্তু তুমি ঠিকই আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো কোন একটা স্কুলে গেল তাদেরকে কিন্তু রেসপেক্ট দিতে হবে। রেসপেক্ট মানে এই নয় যে ওভার রেসপেক্ট, আমি অন্যান্য ছেলে মেয়েদের থেকে তাদেরকে আলাদা করে দেখছি, সেটা করলেও আবার মুশকিল। আমার নিজের বোন বলতে পিসির মেয়ে, কাজিন সিস্টার, ডাউন সিনড্রোম। তো এমনি ওদের স্কুলে নিয়ে যাওয়া হতো, ওদের যে স্পেশাল যে স্কুলগুলো এই বরানগরেই নিয়ে যেত, বাড়ি থেকে বেশ কিছুটা দূর, এবং ওদের খামখেয়ালি বুঝলে, ট্রেন থেকে নামার সময় ট্রেনের দরজার সামনে বসে পড়বে তা পড়বে, তুমি তুলতে পারবে না, আর প্রচন্ড জেদি হয়, তো খুব অসুবিধা হতো। তো সেই জন্য যেহেতু ইনক্লুসিভ এডুকেশন ইন্ট্রোডিউস হয়েছে, ওই স্কুল থেকে বারবার করে বলছে আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে স্কুল সেখানে নিয়ে যান, কারণ সেখানেও সমানভাবে একে গুরুত্ব দেওয়া হবে। এখন মেয়েটির মনে হয় 19-20 বছর বয়স। তো যথারীতি সেই স্কুলে নিয়ে যেত, মাধ্যমিকও পাশ করিয়েছে সেই স্কুল থেকে। মাধ্যমিক পাশ মানে কিছুই তো লিখতে পারে না, ওই যে বললাম রাইটার নিয়ে লেখে, মানে ও কিচ্ছু পারে না, মানে পারার মতন মানে কোনো মানে কিছু নেই, মানে ওরকম কোনো সিচুয়েশন নেই। তো যখন যেদিন স্কুলে যেত, আমার পিসি বলে, আমার নিজের পিসি, যে টিচার থেকে শুরু করে গোটাই স্কুলের স্টুডেন্টরা সবাই এমন করে ঝুঁকে, মানে সেই একটা বড় একটা জাদুঘর থেকে একটা কিছু নিয়ে আসলে যেমন সবাই এসে ভিড় করে দেখে, ঠিক ওরকম। এই জন্য কিন্তু এখনো পশ্চিমবঙ্গের এই অবস্থা, ঠিক এই জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো রুলস নেই, কোনো রেগুলেশন নেই, কিচ্ছু নেই। স্টুডেন্টদের কথা তো আমরা ছেড়েই দিলাম, ওটা তো বাচ্চা, তো স্টিল টিচাররাও। এবার চলে আসছি, 3টে শব্দ আমি প্রথমেই ব্যবহার করেছিলাম, এম্পাওয়ারমেন্ট, ডিসাবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ। আমরা অনেক সময় 3টেকে গুলিয়ে ফেলি, আমাদের মনে হয় 3টে বুঝি একই, কিন্তু 3টে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? শরীরের কোনো অঙ্গ বা তার কার্যকারিতার ক্ষতি হয়ে গেল, সাপোজ কেউ চোখে দেখতে পাচ্ছে, এটা তার এম্পাওয়ারমেন্ট, ত্রুটি। ডিসএবিলিটি বা অক্ষমতা, যখন সেই শিশুটি তার এম্পাওয়ারমেন্টের কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু সে ডিসেবল। Disable, he is not able, he or she is not able, disable. Handicapped অর্থাৎ প্রতিকূলতা। তো যখন একটি শিশু বা একটি বাচ্চা বা একটি চাইল্ড বা একটি লার্নার তার এম্পাওয়ারমেন্টের কারণে একটা পার্টিকুলার কাজ করতে তার অসুবিধা হচ্ছে, তখন সমাজে সে বিভিন্ন বাধার মুখে পড়ছে।
তাকে আমরা বলছি হ্যান্ডিক্যাপ। আমরা যদি একটা উদাহরণ দিই, আমি উদাহরণও বানিয়ে এনেছি। ধরো একজন ব্যক্তির একটা পা নেই, এই যে তার পা নেই এটা কিন্তু তার এম্পাওয়ারমেন্ট। তার পা নেই, তার একটা ত্রুটি, তার ফলে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, সে হাঁটতে অ্যাবেল নয়, এটা কিন্তু তার ডিসএবিলিটি। এবং যদি বিদ্যালয়ে র্যাম্প না থাকে তাহলে কিন্তু তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। যদি বিদ্যালয়ে হুইল চেয়ার না থাকে তাহলে কিন্তু সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবে না। এটা হচ্ছে তার হ্যান্ডিক্যাপ, অর্থাৎ সমাজের জন্য কিন্তু তার বাধা সৃষ্টি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই। যেমন আমার বোন, ডাউন সিনড্রোম, অর্থাৎ তার ভিতরে যে হার্টের কিছু একটা অর্গানের সমস্যা, ভালভ একটা নেই, যার ফলে ডাউন সিনড্রোম বেবিটা হয়। তো এটা তার এম্পাওয়ারমেন্ট। ডিসএবিলিটি কি? তার ফলে তার মেন্টাল রিটায়ার্ডনেস চলে এসছে, অর্থাৎ সে কিচ্ছু বোঝে না, তার আইকিউ পাওয়ার একদম বিলোতে রয়েছে। তো একজনের আইকিউ পাওয়ার যখন বিলোতে থাকে, সে খাচ্ছে দাচ্ছে, কতটা খাবে সেটাও জানে, আমি আশা করি বোঝাতে পারছি, কিচ্ছু বোঝে না। এবং সে যখন স্কুলে যাচ্ছে তখন স্কুলের টিচার, স্টুডেন্ট, অন্যান্য স্টুডেন্টদেরকে দেখে সে ভয় পাচ্ছে। তাহলে এই যে কিচ্ছু বুঝছে না, তার আইকিউ পাওয়ার পুরো জিরো, মানে পুরো 20-25-এ রয়েছে, এটা কিন্তু তার ডিসএবিলিটি। কিন্তু এই যে ও ভয় পাচ্ছে বা সোসাইটিতে ও মিশতে পারছে না, এটা কিন্তু তার হ্যান্ডিক্যাপনেস সোসাইটির জন্য। তাহলে এম্পাওয়ারমেন্ট, ডিসএবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ, এই তিনটে কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসছি ইনক্লুশন সম্পর্কিত অন্যান্য বিভিন্ন ধরো স্পেশাল এডুকেশন, যেটা আমি একদম প্রথমেই বোধহয় শুরু করেছিলাম। স্পেশাল এডুকেশন অর্থাৎ বিশেষ বিদ্যালয়ে যখন বিশেষভাবে শিক্ষা প্রদান করা হয়। বিভিন্ন জায়গায় তুমি দেখবে ব্লাইন্ড স্কুল দেখবে, ডিফ স্কুল দেখবে, অর্থাৎ যারা চোখে দেখে না, যারা কানে শোনে না, তাদের জন্য আলাদা আলাদা স্কুল। ইন্টিগ্রেটেড এডুকেশন অর্থাৎ প্রতিবন্ধী শিশু সাধারণ বিদ্যালয়ে পড়বে, কিন্তু বিদ্যালয় খুব বেশি পরিবর্তন হবে না, অর্থাৎ শিশুকেই বিদ্যালয়ের সঙ্গে মানিয়ে নিতে হবে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এই জায়গায় চলছে, এখনো পর্যন্ত সেটা ইনক্লুসিভে আসেনি। যদিও বা মুখে বলছে ইনক্লুসিভ, কিন্তু ইনক্লুসিভে আসেনি, এখনো ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে আটকে রয়েছে। রাইট? এবার চলে আসছি আমরা মেইন স্ট্রিমিং, অর্থাৎ প্রতিবন্ধী শিশুকে কিছু সময়ের জন্য সাধারণ শ্রেণীতে রাখা হয়। ইনক্লুসিভ এডুকেশন, বিদ্যালয় নিজেই পরিবর্তিত হবে। শিক্ষক বলো, তার কারিকুলাম বা পাঠ্যক্রম বলো, তার মূল্যায়ন ব্যবস্থা বলো, সবকিছু কিন্তু শিশুর প্রয়োজন অনুযায়ী সাজানো হবে। ইনক্লুসিভ এডুকেশন গোটাটাই হচ্ছে কি লার্নার সেন্টার্ড। বাট ইন্টিগ্রেটেড এডুকেশন কি বলতো? টিচার সেন্টার্ড। অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে। এবার আমরা চলে আসছি স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য। প্রথম আমরা দেখবো যে স্পেশাল এডুকেশন মানে পুরো আলাদা আলাদা বিদ্যালয়, পুরো আলাদা। ধরো কেউ অটিস্টিক, তার জন্য একটা আলাদা বিদ্যালয়, ডাউন সিনড্রোম বেবি তার জন্য একটা আলাদা বিদ্যালয়, ডিফ চাইল্ড তার জন্য একটা আলাদা, ব্লাইন্ড চাইল্ড তার জন্য একটা আলাদা। ইন্টিগ্রেটেড এডুকেশন মিনস সাধারণ বিদ্যালয়।
ইনক্লুসিভ এডুকেশনও কিন্তু সাধারণ বিদ্যালয়। স্পেশাল এডুকেশন অর্থাৎ আলাদা আলাদা বিদ্যালয়, মানে আলাদা আলাদা শিশু হবে, এখানে যদি এ হয় এখানে বি, এখানে সি, এখানে ডি, শিশু আলাদা। ইন্টিগ্রেটেড এডুকেশন মিন্স শিশু কিন্তু পরিবেশটার সাথে মানিয়ে নেবে, বাট ইনক্লুসিভ এডুকেশন শিশুকে মানিয়ে নিতে হবে না, ইনফ্রাস্ট্রাকচার এমন হবে যাতে বিদ্যালয় মানিয়ে নেয়। শিক্ষক আলাদা, এখানকার শিক্ষক আলাদা, পুরো আলাদা আলাদা স্পেশালিস্ট টিচার। ইন্টিগ্রেটেড এডুকেশনে সীমিত সহায়তা, ইনক্লুসিভ এডুকেশনে পূর্ণ সহায়তা। স্পেশাল এডুকেশনে আমরা কি দেখছি? আলাদা পাঠ্যক্রম দেখছি। ইন্টিগ্রেটেড এডুকেশনে আমরা দেখছি কিছুটা পরিবর্তন করা হয়েছে, মেন স্ট্রিমের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে, সব না। কিন্তু ইনক্লুসিভে দেখছি পুরো ফ্লেক্সিবল কারিকুলাম, যেরকম দরকার ঠিক সেরকমই। এবার চলে এসেছি ইনক্লুশন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা, যেটাকে আমরা অনেকে মিথ হিসাবে একেবারেই বদ্ধ করে একেবারে মাথায় নিয়ে বসে রয়েছে, এবং এইটা মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো ভুল করে দিয়ে চলে আসে। কি আমরা অনেকেই মনে করি যে প্রতিবন্ধী শিশু মানেই বোধহয় আলাদা স্কুলে পড়ানো উচিত, নাহলে সে বাচ্চা শিখবেই না, জানবেই না। সেটা কিন্তু সর্বৈব একটা ভুল ধারণা। তাহলে সত্য ধারণা কি? একসঙ্গে পড়লে সামাজিক ও মানসিক বিকাশ বরং ভালো হয়। সাপোজ তোমার বাড়িতে ছোটবেলা থেকে কেউ না কেউ স্পেশালি তোমাকে পড়াতে আসতো, তো তোমাকে যখন একা স্পেশালি পড়াতো তখন মাস্টার আসতো, পড়াতো, চলে যেত। কিন্তু তুমি নিশ্চয়ই ব্যাচেও পড়তে গেছো, তুমি ব্যাচে গিয়ে দেখেছো যে পড়াটা আরো অনেক বেশি জয়ফুল হয়। 10 জনের মাথা থেকে 10 রকমের প্রশ্ন বেরোচ্ছে, 10 রকমের প্রশ্ন মাস্টারকে জিজ্ঞাসা করছে, এবং মাস্টার 10 রকমের প্রশ্নের উত্তর দিচ্ছে, যার ফলে তোমার নলেজটা আরো ভালো গেইন হচ্ছে। রাইট? আশা করি ভুল বলছি না। আরেকটা ভুল ধারণা আমাদের আছে, যেমন ধরো আমাদের অনেক সময় মনে হয় আরে ইনক্লুসিভ এডুকেশন না বাবা, ওখানে বাচ্চাকে ভর্তি করবো না, বা প্রচুর ব্যয়বহুল। কিন্তু আলটিমেটলি সত্যটা কি? সঠিক পরিকল্পনা থাকলে এটি কিন্তু অনেক বেশি কার্যকর এবং সাশ্রয়ী। কিন্তু এই যে শব্দটা পরিকল্পনা, এটা কিন্তু সঠিক দরকার। নেক্সট আমরা মনে করি আরে এতে বোধহয় সাধারণ শিক্ষার্থী যারা নর্মাল, যাদের কোনো প্রবলেম নেই, তাদের বোধহয় অনেক ক্ষতি হয়। কিন্তু না, বরং তারা সহযোগিতা করতে শেখে, তাদের মধ্যে এমপ্যাথি বা সহমর্মিতা ক্রিয়েট হয়, এবং তারা নেতৃত্ব দিতে শেখে। এবার চলে এসেছি এই ইনক্লুসিভ এডুকেশনের উপকারিতা। দেখো, শিক্ষার্থীদের জন্য এর উপকারিতা কিন্তু মারাত্মক। সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সামাজিক দক্ষতার উন্নতি হয়, ভাষাগত বিকাশ বৃদ্ধি পায়, একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হয়, এবং বৈচিত্র্যকে সম্মান করার শিক্ষা তৈরি হয়। অন্যদিকে শিক্ষকদের জন্য কি? নতুন নতুন শিক্ষণ পদ্ধতি শেখার সুযোগ পায় শিক্ষকরা। এই ইনক্লুসিভ এডুকেশনের জন্য সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রচুর ট্রেনিং হয়। শিক্ষকরা কিন্তু সেখানে গিয়ে নিজেদেরকে ট্রেন করে। যদিও বা 90% শিক্ষক যায়, সুন্দর একটা টিফিন নেয়, রাত গোছাতে আমার ইনস্টিটিউশন, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে এই আর বলবেন না দাদা, ঠিক আছে, খুব জ্বালাচ্ছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, কলিগরা, ঠিক আছে, এইসব গল্প গুজব করে বাড়ি চলেছে। কি ছাতা ইনক্লুসিভ এডুকেশন, চাকরি পেয়ে গেছি একটা, আবার ছেলেমেলে পড়ায় নাকি? এটা অনেক টিচারদের একেবারে মাথার মধ্যে গেঁথে রয়েছে। সেটা এরা হচ্ছে সমাজের জঞ্জাল। কিন্তু যারা শেখার তারা কিন্তু শেখে, যারা শেখার তারা কিন্তু শেখে। নেক্সট আর কি দেখছি? শ্রেণীকক্ষ পরিচালনার দক্ষতা বৃদ্ধি পায়। একটা ক্লাসে দেখা গেল যে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে,
যারা কিছু বিষয়ে এম্পাওয়ার। সুতরাং সেই ক্লাসটা কিন্তু তোমাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। যেমন বর্তমানে যে ক্লাসটা তোমরা করছো, এই ক্লাসেই অনেকে রয়েছে যারা চোখে দেখতে পায় না, মানে দেখতে পায় না, জিরো। তখন কিন্তু টিচারের উপরে একটা দায়িত্ব বর্তায় যে আমার সেন্টেন্স ডেলিভার, আমার কথাগুলো যেন স্পষ্ট হয়, যেন এরা ঠিকঠাক ভাবে শুনতে এবং বুঝতে পারে, তাই না? কারণ আমি কি লিখে এনেছি তারা তো দেখতে পাচ্ছে না। আর কি, পুরো এডুকেশন সিস্টেমটা হয় কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। চলে এসেছি আমরা সমাজের জন্য, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের জন্য কি সমাজের বৈষম্য বিভেদ কমে, সমান সুযোগ সৃষ্টি হয়, মানবিক সমাজ গড়ে ওঠে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কি? ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করা, বৈষম্য দূর করা, ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করা, শিক্ষার্থীর পূর্ণ বিকাশ নিশ্চিত করা এবং স্বাধীন ও আত্মনির্ভর ব্যক্তি গড়ে তোলা। আমি আর গুরুত্বপূর্ণ উক্তিটা পড়ছি না, তোমরা একটু পড়ে নিও, এখান থেকে ওটা প্রশ্ন আসে, আমি জাস্ট দিয়েছি। তাহলে এতক্ষণ ধরে যতটা পড়লে তার মধ্যে আলটিমেটলি আমরা কি কি দেখলাম বলো তো? আমরা কি দেখলাম? ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন হলো সকল শিশুর জন্য সমান ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা। সেকেন্ড আমরা কি দেখলাম? এখানে শিশুকে নয় বিদ্যালয়কে পরিবর্তন করা হয়, মাথায় রেখো কিন্তু জায়গাটা, এখানে শিশুকে নয় বিদ্যালয়কে পরিবর্তন করা হয়। আর কি দেখলাম আমরা? প্রত্যেক শিশুর যে বৈচিত্র্য বা ব্যক্তিগত পার্থক্য যাই হোক না কেন সেটাকে কিন্তু সম্মান করতে হবে। ইনক্লুসিভ এডুকেশন বলতে ইকুইটি বা সমতা, পার্টিসিপেশন বা অংশগ্রহণ এবং বৈচিত্র্যের প্রতি সম্মান বা রেসপেক্ট ফর ডাইভার্সিটি, নন ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যহীনতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই না? আর কি দেখছি আমরা? স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য বিদ্যমান। আমি কিন্তু বারংবার এই জায়গাটা তোমাদের বলেছি। ইনক্লুসিভ এডুকেশন শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজ সবার জন্যই উপকারী, সবার জন্যই উপকারী। আমি তোমাদের খুলে দিচ্ছি। হ্যাঁ, এবার বলো যতটুকু পড়ালাম এর মধ্যে কি তোমাদের কারোর কোথাও কোনো কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমি কয়েকটা কোশ্চেন্স রেডি করে এনেছি, কোশ্চেনগুলো তোমাদের কে ডেলিভার করবো, প্রত্যেকটি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ইনক্লুসিভ এডুকেশন যতটুকু পড়ানো হলো এখানে কি তোমাদের কারোর কোথাও কোনো প্রবলেম আছে বা কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেনিং, কিছু? তোমরা মিউট অন করতে পারো, মানে আমি খুলে দিয়েছি, মিউট অন করে বলতে পারো। নেই তো প্রবলেম? চলো তাহলে কোশ্চেন্সে আসি। হ্যাঁ বলো ম্যাডাম, একটু টিচার সেন্ট্রিক আর লার্নার সেন্ট্রিক এই ব্যাপারটা একটু বলবেন ম্যাডাম। টিচার সেন্টার আর লার্নার সেন্টার। টিচার সেন্টার বলতে যেখানে লার্নারদের নিডস ইন্টারেস্টের থেকে অনেক বেশি টিচারের কিছু সুবিধা হচ্ছে, যেমন আমরা বলি পিয়ার টিউটরিং, এই শব্দটার সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত, তাই না? অর্থাৎ
এক একজন টিচার এক একটা জায়গায় স্পেশালিস্ট, তার এক একটা জায়গায় স্ট্রং জন, তারা এসে সেই পার্টিকুলার জায়গাটা পড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু টিচারের সুবিধা দেখা হচ্ছে। লেকচার মেথড শব্দটার সঙ্গে বোধহয় তোমরা পরিচিত, যেখানে আমরা দেখি যে একজন টিচার আসছে এবং তার নিজের নলেজটা ডেলিভার করছে, চলে যাচ্ছে, এবং বড়জন তারপরে একজন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে যে তোমাদের কোথাও কোনো প্রশ্ন, কোনো কনফিউশন। এটা কিন্তু পুরোটা টিচার সেন্টার। বাট লার্নার সেন্টার কখন? যেখানে লার্নাররাই মূল কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। টিচারকে লার্নারদের জন্য ভাবতে হবে, নিজের সুবিধা অসুবিধা ভুলে। কোথায় লার্নারদের নিডস, কোন জায়গাটায় লার্নাররা অনেক বেশি ইন্টারেস্টেড, কেমন ভাবে পড়ালে লার্নাররা তাড়াতাড়ি বুঝবে, গোটাটাই কিন্তু কেন্দ্র করে ঘুরছে লার্নারদেরকে, স্টুডেন্টদেরকে। তাকে আমরা বলি স্টুডেন্ট সেন্টার্ড বা লার্নার সেন্টার্ড এডুকেশন। ইজ ইট ক্লিয়ার? এবং বর্তমানে যে এডুকেশন সিস্টেমটা চলছে পুরোটাই লার্নার সেন্টার্ড এডুকেশন। আচ্ছা ম্যাডাম, তাহলে ইনক্লুসিভ এর আন্ডারে কোনটা যাচ্ছে? ইনক্লুসিভ অবভিয়াসলি যেটা লার্নার এডুকেশন, সেন্টার, আমি বলে দিয়েছি ক্লাসে। লার্নিং সেন্টার। আচ্ছা আচ্ছা। আর টিচার সেন্টারটা ম্যাডাম? ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা কিছু বলবে মুস্তফা? চলো মিউট করলাম তোমাকে। হ্যাঁ চলো তাহলে আমরা কোশ্চেন্স আসি। তোমরা কোশ্চেন গুলো দেখো, যদি তোমরা যে ক্লাসটা করলে তার উপরে কোশ্চেন্স। আর একটা কথা, মেসেজ করবে, এখানে মেসেজ বক্সে মেসেজ করবে, 1 এর এ না বি না সি, 2 এর এ না বি না সি, ঠিক আছে? এবং তারপরে তোমরা নিজেরা দেখো 10টা কোশ্চেন্স আছে, যে কার কটা ঠিক হলো, ঠিক আছে? এবং তারপরে আমি সবাইকে কিন্তু পাঠাবো না ক্লাস রেকর্ডিং এবং পিডিএফ নোট। কেবল যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকেই আমি পাঠিয়ে দেবো ক্লাস রেকর্ডিং এবং পিডিএফ নোট, সেটা আমি পরে বলবো, ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন্স দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য কি? ফার্স্ট, শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা। সেকেন্ড, সকল শিক্ষার্থীকে তাদের বৈচিত্র্যকে সম্মান করে একসঙ্গে শিক্ষার সুযোগ প্রদান করা। থার্ড, মেধাবী শিক্ষার্থীদের আলাদা বিদ্যালয়ে পাঠানো। অ্যান্ড ফোর্থ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পৃথক বিদ্যালয় গঠন। বলো, মেসেজ বক্সে লেখো। গুড, খুব ভালো তো তোমরা, একদম ঠিক, ঠিক আছে? সকল শিক্ষার্থীকে তাদের বৈচিত্র্যকে সম্মান করা এবং একসঙ্গে শিক্ষার সুযোগ প্রদান করা, ঠিক আছে? চলো এই যে অ্যান্সার বি। এবার চলে এসেছি সেকেন্ড, ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন কোনটি? ফার্স্ট, বিদ্যালয়কে শিক্ষার্থীর উপযোগী করে গড়ে তোলা, নাকি শিক্ষার্থীকে বিদ্যালয়ের নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়া, নাকি শুধুমাত্র বিশেষ বিদ্যালয়ে শিক্ষা প্রদান, নাকি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদা শ্রেণীতে রাখা? চটপট বলে ফেলবে, 2 এর এ বি না সি না ডি এরকম ভাবে বলবে, হ্যাঁ, নাহলে বুঝতে পারবে না কার কটা ঠিক হলো। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ। যাই হোক, তাহলে 2 এর একদম ঠিক, প্রত্যেকের একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছো, বিদ্যালয়ে কে শিক্ষার্থীর উপযোগী করে গড়ে তোলা। নেক্সট দেখো, নিচের কোনটি এম্পাওয়ারমেন্টের সঠিক ব্যাখ্যা? সমাজের কারণে সৃষ্ট অসুবিধা, দৈনন্দিন কাজ করতে অক্ষমতা, শরীরের কোনো অঙ্গ বা কার্যকারিতার ত্রুটি,
নাকি বিদ্যালয়ে প্রবেশে বাধা, কোনটা? দেখেও ভাল লাগছে যে আমি বোধহয় তাহলে ঠিকঠাক করে বোঝাতে পেরেছি, জানি না তোমরা কি বলবে। চলো, একদম ঠিক, 3-এর সি। হ্যাঁ, প্রশ্ন কিন্তু এরকম ধরনেরই আসবে, ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, চলো 4-এর দাগ। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ইকুইটি বলতে কি বোঝায়? আমি কিন্তু ভালো করে পড়িয়েছি এই জায়গাটা। অপশন এ, বি, সি না ডি, বলো। এই ম্যাডাম এই। তোমাকে মুখে বলতে বলিনি। লিখে দাও। হ্যাঁ, আর এ তো হবে না বাবা। একদম ঠিক, একদম রাইট বলেছো তোমরা। 4-এর ডি। দারুণ দারুণ পারফরমেন্স, ভাল লাগছে আমার খুব। হ্যাঁ, প্রাউড। চলো নেক্সট, 5-এর দাগ। নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের একটি প্রধান বৈশিষ্ট্য? ভালো করে ভেবে উত্তর দাও এটা। হ্যাঁ, নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের একটি প্রধান বৈশিষ্ট্য? কে যেন একটা 5-এর ডি লিখলো, একদমই ভুল বাবা। এটা 5-এর ডি কিন্তু কখনোই হবে না। 5-এর এ, বাদ বাকিরা ঠিকই লিখেছো। 5-এর এ। চলো নেক্সট, 6-এর দাগ। দেখো, ইন্টিগ্রেটেড এডুকেশনের প্রধানত কোন বিষয়টি লক্ষ্য করা হয়? পড়িয়েছি আমি। ইন্টিগ্রেটেড এডুকেশনে প্রধানত কোন বিষয়টি লক্ষ্য করা হয়? আর মাত্র 4টে প্রশ্ন আছে, 10টা প্রশ্ন তোমাদের এখানে রাখা আছে। গুড, দারুণ। জানো তো, পরীক্ষায় যে পরীক্ষায় হোক না কেন, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন আসে না, জানো তো। পরীক্ষার মোটামুটি যে পরীক্ষায় হোক না কেন, পরীক্ষার 50-60% কোশ্চেন্স আসে সোজা, কিন্তু আমাদের প্রিপারেশনের যে পাথ, যে ওয়ে, সেটাই ভুল হয়ে যায়, যার ফলে অনেক সময় আমরা খুব কাছে গিয়েও সফল হতে পারি না। তো এই যে প্রশ্নগুলো দেখছো, এগুলো শুধু আমি বাংলায় অনুবাদ করে নিয়ে এসেছি, প্রত্যেকটি প্রশ্নই সি-টেটের প্রশ্ন। তো এই জন্য বলবো যে তোমরা একটু ভালো করে বুঝে পড়ো। হ্যাঁ, মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু ওই আলটিমেট জায়গায় গিয়ে আমরা ভুলে যাব। বুঝবে, সেটা তোমার সঙ্গে আমৃত্যু থেকে যাবে, আজীবন থেকে যাবে সেই জিনিসটা। একদম সবাই ঠিক বলেছো। 6-এর বি। চলো 7-এর দাগ। দাঁড়াও, এটা একটু মুছে নিই। চলো দেখো, হ্যান্ডিক্যাপ বলতে কি বোঝায়? গুড, দারুণ, একদম ঠিক বলেছ। 7-এর সি, সমাজ ও পরিবেশগত বাধার কারণে সৃষ্ট অসুবিধা, তাকে আমরা বলছি হ্যান্ডিক্যাপ। চলো 8-এর দাগ।
ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এ, বি, সি না ডি? আমি দেখবো 10 নম্বরের পর কে 10-এ 10 কতজন পেল। ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? চটপট করে ফেলো সবাই। ঝর্ণার পারফরমেন্স আমার খুব ভালো লাগছে। ঝর্ণা, শুধু পরীক্ষা পর্যন্ত এটা ধরে নিও, মানে ধরে রেখো। আর প্রত্যেক দিনই ক্লাস করবে, সপ্তাহে 4 দিন, যে 4 দিন পড়ায় প্রত্যেক দিন ক্লাস করবে। চলো, 8-এর ডি একদম ঠিক। এটি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করে। চলো, 9-এর দাগ। নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের সঙ্গে সম্পর্কিত নয়? বৈচিত্র্যের প্রতি সম্মান, সমান অংশগ্রহণ, বৈষম্যহীনতা, শিক্ষার্থীদের স্থায়ীভাবে পৃথকীকরণ। কোনটা? নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের সঙ্গে সম্পর্কিত নয়? সকলে লেখো, একদম ইজি প্রশ্ন। চলো, একদমই ঠিক। 9-এর ডি, শিক্ষার্থীদের স্থায়ীভাবে পৃথকীকরণ, এটা কিন্তু কখনোই ইনক্লুসিভ এডুকেশনের সঙ্গে যায় না। অ্যান্ড লাস্ট ওয়ান, দাঁড়াও, এটা তো আবার এটা নিচে চলে গেছে। চলো বলো, ইনক্লুসিভ এডুকেশনের ফলে শিক্ষার্থীদের মধ্যে কোন গুণটির সর্বাধিক বিকাশ ঘটে? একটুখানি আগে আমি এই লাইনটাই পড়িয়েছি। গুড। এইবার তোমরা ঝটপট বলে ফেলো কার কটা ঠিক হলো, দেখি কতজন 10-এ 10 পেয়েছো। রিয়া 10-এ 10, পিউ 10-এ 10, ওয়াও, সুচিত্রা 10-এ 10, মিলি 10-এ 10, স্নেহা 9, অর্পিতা 10-এ 10, পূজা 9। লেখো, বাকিরা লেখো। ঝর্ণা 9, পিঙ্কি গঙ্গোপাধ্যায় 9,